আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 12টার খবরে আপনাদের সাথে আছি আশিক তমাল। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আবারও আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। চুক্তি অনুযায়ী ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চায়না কোম্পানির কাছে হস্তান্তরে স্থিত অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, কয়েকদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। ইতালিয়ান থাই কোম্পানির আইনজীবী ইমতিয়াজ ফারুক জানান, কোম্পানির সাথে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নেন হাইকোর্ট। সাবসিকুয়েন্ট হাইকোর্ট ডিভিশন সম্পূর্ণ মামলাটা শুনে মামলাটা ম্যান্ডেটেবল না বলে মামলাটা রুল বিশ্বাস করে দেয়। তার এগেইনস্টে ওনার এখন হাইকোর্টে আছে এবং ব্যাংক এসে ব্যাংকের লয়ার বলেছে ওনাদের ইনস্ট্রাকশন শেয়ার ট্রান্সফার না হলে অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট ওরা ফার্দার ফাইন্যান্স করবে না। কিছুদিন বিরতি দিয়ে আবারও ধেয়ে আসছে তাপপ্রবাহ, তাই 48 ঘন্টা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায়, গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা তাপমাত্রা ওঠানামা করবে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। এ সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, 18 মে পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 19 তারিখের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। 1976 সালের এই দিনে ফারাক্কা ব্যারাজ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, দুদেশের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পানির ন্যায্যতা সম্ভব নয়। পানির ন্যায্যতা নিশ্চিতে গঙ্গা চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার তাগিদ তাদের। সারোয়ার সুমনের রিপোর্ট। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগেও দেখা যায়নি, পরেও নয়। 95 বছর বয়সের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপ দমাতে পারেনি লং মার্চের প্রধান নেতা ও সংগঠক মাওলানা ভাসানীকে। গঙ্গা পানি বন্টন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে পাকিস্তান আমলে 1952 সন থেকে। 52 থেকে 70 পর্যন্ত পাকিস্তান সরকার সিরিয়াসলি নেয়নি, ভারত তার মতো কাজ করে গেছে। একবারই সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশকে ভাসানীর ফারাক্কা মার্চের দিন। আমি ভারতীয় প্রতিনিধিদের কাছে শুনেছি তারা সত্যিই ঘাবড়ে গেছিল যে ভাসানী আসলে বোধহয় এটা ভাঙতে। সেই স্পিরিটকে কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক শক্তি, আমাদের দেশের যে এখানে বিভিন্ন সামাজিক বা পরিবেশ আন্দোলন যারাই করেন না কেন, সেই শক্তি কিন্তু আসলে ধারণ করতে পারবে। তিস্তা ব্যারেজ দিয়ে ভারত 1975-এ পরীক্ষামূলক অল্প কদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে। পরবর্তীতে তা আর বন্ধ হয়নি। ফল হয়েছে 48 বছর ধরে ফারাক্কা ব্যারাজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির হাহাকার। ফারাক্কাতে উজানে প্রচুর পরিমাণ পানি প্রত্যাহার করা হয়। উত্তরপ্রদেশ, হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার প্রচুর পানি তুলছে। আমাদের এখানে যে তলানিটা থাকে সেটা ফারাক্কার পরে যে পানিটা আসে সেটার কারণে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে উপনদী শাখা নদীগুলো আছে, শাখা নদী, সেগুলো পানি পায় না। অবশ্য 1996 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়, যা কিছুটা হলেও প্রাপ্য পানি নিশ্চিত করতে ভূমিকা রাখছে। তবে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর 2 বছর পর। আমরা বিশ্বব্যাংকের পরামর্শে ভূগর্ভস্থ পানির দিকে ঝুঁকে পড়েছি, কিন্তু সেটাও স্যাচুরেশনে চলে গেছে। এখন এনভায়রনমেন্টটাকে বাঁচানোর জন্য সারফেস ওয়াটারের বিকল্প নেই। অতি দ্রুত আমাদের সাইড থেকে পলিটিক্যাল মাস্টারদেরকে নড়ানো, যাতে তারা ভারতের সাথে নেগোসিয়েশন শুরু করে। ফারাক্কা ব্যারাজের মাধ্যমে নদীর পানি সরানোয় শুধু বাংলাদেশ নয়, ভারতের মালদহ, মুর্শিদাবাদ সহ আরও উজানে, বিহার ও উত্তরপ্রদেশে আকস্মিক বন্যা, নদী ভাঙনে প্রতি বছর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বহু মানুষ।
সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে তৎপর ট্রাফিক পুলিশ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আপনি এখন কোন এলাকায় আছেন এবং যানজট নিরসনে সেখানকার কার্যক্রম সম্পর্কে জানান আমাদের। তমাল, আমি এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডেই আছি। এখানে আসলে যানজট তো ভয়াবহ রকম যানজট এর আগে কিছুদিন আগেও ছিল। তো ট্রাফিক পুলিশের যে তেজগাঁ বিভাগ আছে তাদের তৎপরতায় বলা যায় এখানে যানজট অনেকটাই কমে গেছে। এখানে আসলে যানজটের মূল কারণটা ছিল অনেক বিভিন্ন কোম্পানির বাস এখানে এই টার্মিনাল বাস স্ট্যান্ডে এসে 3 সারি 2 সারি করে রাখতো এবং যেভাবে ইচ্ছা তারা রাখতো এবং বিভিন্নভাবে বলা যায় যে একদম বিশৃঙ্খল একটা অবস্থা ছিল। সেই পরিস্থিতি মূলত পুলিশ তৎপরতা চালিয়ে বন্ধ করেছে। এছাড়াও আপনার যেখানে সেখানে যে পার্কিং করা হতো, বিশেষ করে মোহাম্মদপুর এই বাস স্ট্যান্ড থেকে একদম আসাদ গেট পর্যন্ত বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, সেই কলেজে আসা স্কুলের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো রাস্তার দুই পাশে পার্কিং করে রাখা হতো, সেগুলো এখন আর পার্কিং করতে দেওয়া হচ্ছে না। পুলিশ বলছে যে তাদের নিজ ব্যবস্থাপনায় পার্কিং করতে হবে অথবা অন্য কোথাও দূরে সরিয়ে নিয়ে রাখতে হবে। আর এখানে যে বাসগুলো মূলত যেখানে সেখানে পার্কিং করে রাখা হতো কিংবা যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতো, সেই বাসগুলোকে এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে কেরানীগঞ্জের ঘাটাচরে। সেখান থেকে ঘুরে তারা মূলত এখানে এসে শৃঙ্খলভাবে এখান থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ আরও একটি উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে যে এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ পর্যন্ত যে ফুটপাতে অবৈধ যে দোকানগুলো ছিল, হকারদের যে দোকানগুলো ছিল সেগুলো পুলিশ থেকে সরিয়ে দিয়েছে। পুলিশ বলছে যে তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং তারা সর্বাত্মক চেষ্টা করবেন যানজট নিরসনের এবং যথাযথ পার্কিং যেন বন্ধ হয়। এবং এখানকার আরও একটি বিষয় হচ্ছে যে এই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, পথচারীরা। তারা বলছেন তারা এই উদ্যোগকে স্বাগত এবং তারা এই বিষয়ে খুবই আনন্দিত। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল। দর্শক, খবরের শুরুতে জানাচ্ছিলাম যে কিছুদিন বিরতি দিয়ে আবারও ধেয়ে আসছে তাপপ্রবাহ, তাই 48 ঘন্টা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে জানাতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। হ্যাঁ কামাল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে 1 নম্বর ট্রাফিক মোড়ে। দেখতে পাচ্ছেন আমার এখন বেলা 12টা বাজে। দেখতে পাচ্ছেন যে শহরের প্রাণকেন্দ্রে কিন্তু এই সময় কিন্তু এই এলাকাটায় যানবাহন চলাচলটা খুব থাকে। এখানে এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু যানবাহন মানুষজন চলাফেরা কিন্তু কমে আসছে। সকাল থেকে সূর্য বাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে প্রচণ্ড গরম, সূর্যের প্রখরতায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হচ্ছে, গরমটা আরও বেশি হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে প্রতিদিনই কিন্তু 35 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার ওঠানামা করছে গাইবান্ধা জেলা জুড়ে। এই প্রচণ্ড খরতাপের কারণে কিন্তু আপনার গাইবান্ধা শহরের যে মানুষজন কিন্তু একটু শীতল ছায়া পেতে পৌর পার্ক সহ গাছের ছায়ার দিকে যাচ্ছে। শিশুরা যদি কথা বলি, শিশুরা আপনার হচ্ছে ঠান্ডা পানীয় কমলের জায়গায় তারা কিন্তু এই খাওয়ার জন্য তারা ছুটছে। প্রচণ্ড গরমের কারণে আপনার হচ্ছে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রয়োজন ছাড়া কিন্তু শহরে কিন্তু মানুষজন চলাফেরা একেবারেই কম করছে। এছাড়াও কিন্তু কৃষিক্ষেত্রে যে রয়েছে, এখানে ধান কাটা মৌসুম এখন, সেখানে কিন্তু আপনার হচ্ছে এই প্রচণ্ড গরমের কারণে অনেকে ধান যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আপনার কাজকর্ম করতে পারছে না এই প্রচণ্ড গরমের কারণে। তারপর তারা বলছে যে তাদেরকে জীবনের তাগিদে তাদেরকে শহরে বের হতে কাজ করতে। মামুন, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আসাদুজ্জামান মামুন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা। রাগ বা ক্ষোভে নয়, তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নিরখে জেলার কৃষকরা। ময়দান ওয়ারদাক প্রদেশের এই জেলা সুপরিচিত আপেল, এপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য। এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে
অসময়ের তুষারপাত। আমার 53 বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুষারপাত দেখিনি। মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে। ঠান্ডা আমাদের সব শেষ করে দিল। আপেল চাষই আমার পরিবারের আয়ের একমাত্র উৎস। সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে তুষারপাত হয় আফগানিস্তানে। তবে এবার অপ্রত্যাশিতভাবে হানা দিয়েছে এপ্রিলের শেষের দিকে। 2 দিনে নষ্ট হয়ে গেছে শত শত আপেল, এপ্রিকট, নাশপাতি ও চেরি গাছ। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বাগানীরা। আমরা অনেক পরিশ্রম করেছিলাম। এই ফুলগুলোই ছিল আমাদের একমাত্র ভরসা, কিন্তু তুষারপাত সব শেষ করে দিল। সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব তুষারপাতের ক্ষতির নিরূপণ করুন। আমাদের আয়ের বিকল্প কোনো উৎস নেই, আমাদের সাহায্য করুন। তীব্র তুষারপাতে শুধু ফল গাছের ক্ষতি নয়, ধসে গেছে বাড়ির প্রাচীর, ঘরের দেয়ালও। বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে। আমাদের লোকেরা বেশিরভাগই নদী তীরে বসবাস করেন, তাই আন্তর্জাতিক পূর্বাভাস ও অভ্যন্তরীণ প্রশাসন সম্পর্কে। শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে, তখন ছায়ার আশাটা দুরাশা নয়। তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায়? এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায়, কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায়? ভরপুর এই ইটকাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব। এই শহরে মনে করে তো গাছ নাই, গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা দাঁড়িয়ে থাকবো। গাছের প্রেমিক থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে। গরম বারণের প্রথম কারণ হলো গাছ কাটা। এই শত্রুদেরকে কাবু করতে হবে। বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে 9% এলাকায়। তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম, মাত্র 5.9%। যদিও প্রয়োজন অন্তত 20 থেকে 25%। এই যে 8% গ্রিন কাভার আছে, সেটা নিয়ে একটা প্রশ্ন, সেটা কি রাইট গ্রিনিং কিনা? আমাদের যে গত 2 দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না, সেটা রাইট গ্রিনিং না। সেটা দেখা যাচ্ছে বিদেশি 8-10টা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট ঢাকা শহরের পার্ক সহ সব জায়গায় ভরে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে, গেল 3 দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি। বিশেষজ্ঞ অভিমত, পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না, প্রতিহত করতে হবে ভিনদেশি আগ্রাসী প্রজাতি। সাস্টেনেবল যে ব্যাপারটা, সেটা আমাদের হচ্ছে না। আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময় গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাহলে পরিবেশের অন্যান্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড, সেই গাছ লাগাইতে হবে, ওই গাছ দিয়ে যাতে ওরও বেঁচে থাকে। জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে, সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে, মানুষের, বাহনের কিংবা দালান কোঠার। শুধু গাছের ছায়াটাই যেন আবছায়া। ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা? নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাঁসফাঁস, তা কি আদতেই শুনতে পান শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কর্তারা? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে, তখন ছায়ার আশাটা দুরাশা নয়। তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায়? এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায়, কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায়? ভরপুর এই ইটকাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব। এই শহরে মনে করে তো গাছ নাই, গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা দাঁড়িয়ে থাকবো। গাছের প্রেমিক থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে। গরম বারণের প্রথম কারণ হলো গাছ কাটা। এই শত্রুদেরকে কাবু করতে হবে। বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে 9% এলাকায়। তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম, মাত্র 5.9%। যদিও প্রয়োজন অন্তত 20 থেকে 25%। এই যে 8% গ্রিন কাভার আছে, সেটা নিয়ে একটা প্রশ্ন, সেটা কি রাইট গ্রিনিং কিনা? আমাদের যে গত 2 দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে